এটা কি ফাজলামে নাকি বাবা? তুমি এসে বললে আর আমাকে বিয়ে করতে হবে? আমি এই বিয়ে করতে পারবো না। তোমার বন্ধুর মেয়েকে তো কোনোদিনই না। এই কথা শোনা মাত্র শুভর মা শুভর দিকে এগিয়ে আসলেন। তিনি সবসময় শুভকে সাপোর্ট করতেন, কিন্তু আজকে তিনি অনেক বেশি রেগে গেলেন। তিনি শুভকে থাপ্পড় মেরে বললেন, আমি তো আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় এইটাও তুমি জানো না। আম্মু, তুমি আমাকে মারলে? তুমি তো আমাকে মারতে না। তুমি আজকে আমার বিরুদ্ধে চলে গেলে। তোমার এটাই প্রাপ্য ছিল। তোমাকে এই শিক্ষা আমি আগে আরো দিতে চাইছিলাম, কিন্তু দিতে পারিনি। শুভ তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার বাবা তার সামনে আসলেন, এরপর বললেন, আজ বিকালে তোমার বিয়ে। যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা তুমি নিজেও জানো না। আজকে থেকে তোমার টাকা পয়সা সব কিছু বন্ধ। তুমি আমার কাছ থেকে কোনো টাকা পাবে না। তুমি তোমার মতো চলো। যদি বিয়ে করো তাহলে সব কিছু আবার খুলে দেওয়া হবে। শুভ তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এখন তাকে বিয়েটা করতেই হবে, কারণ টাকা ছাড়া সে চলবে কিভাবে। তখন সে মনে মনে ভাবলো বিয়েটা করে নেবে, এরপর মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেবে। সেই জন্য সে তার বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি বিয়েতে রাজি। তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি বিকেলে বিয়ে করব। সে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। বিকালে তাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর বিয়েটা হয়ে গেল। সে বিয়েটা করতে চাইছিল না, কিন্তু বিয়েটা তাকে করতেই হলো। যখন বাসর ঘরে প্রবেশ করলো তখন তার মাথা নষ্ট হয়ে গেল, কারণ মেয়েটা মোটা একটা ঘুমটা দিয়ে বসে আছে। সে এরকম মেয়ে পছন্দ করে না। সে ভেতরে প্রবেশ করতে মেয়েটা তার পায়ে ধরে সালাম করলো। তখন সে মেয়েটাকে সরিয়ে দিল, এরপর বলল, এই মেয়ে দেখো, তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু বাবা বলেছে এই বিয়ে না করলে আমাকে টাকা পয়সা কোনো কিছুই দিবে না। সেই জন্য আমি বিয়েটা করেছি। কিন্তু সে মেয়েটার কাছ থেকে অন্য কোনো প্রতিক্রিয়া আশা করছিল। মেয়েটা স্বাভাবিকভাবেই তার দিকে তাকালো, এরপর মুচকি হেসে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কারণ সে আগে থেকেই জানতো তার স্বামী এরকম করবে, কারণ একটু আগেই তার শ্বশুর শাশুড়ি এখানে এসেছিলেন। তখন তার শ্বশুর তাকে বললেন, রহিমা, আমি জানি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমার বন্ধুকে আমি বলেছিলাম এই ব্যাপারটা। সে আমাকে এই পরামর্শ দিয়েছে। আমি তাকে বারবার বলেছিলাম এই কাজটা না করতে, কিন্তু সে আমাকে বলল এই কাজ করলে নাকি আমার ছেলেটা ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা এরকম ছিল না, আগে পড়াশোনা করতো, অনেক ভালো একটা ছেলে ছিল, কিন্তু একটা মেয়ে তার জীবনটা ধ্বংস করে দিল। রুহি কিছুই বুঝতে পারছে না। সে শুধু তাকিয়েছিল। সে বিশ্বাস করে তার বাবাকে। তার বাবা তার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। তখন তার শাশুড়ি এগিয়ে এসে বললেন, আমি জানি মা, তুমি আমার ছেলেটাকে ঠিক করতে পারবে, কিন্তু তুমি দুর্বল হয়ে চলবে না। তোমাকে শক্ত হাতে এই পরিবারের হাল ধরতে হবে। আমার একমাত্র সন্তান, সে যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেটা কোনো দিনও মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। একটা মেয়ে তার জীবনে এসেছিল, মেয়েটা তাকে ধোঁকা দিয়ে চলে যায়। এরপর থেকে আমার ছেলেটা এরকম হয়ে গেছে। তার সামনে যদি নিজেকে দুর্বলভাবে উপস্থাপনা করো তাহলে কিন্তু সে তোমাকে অত্যাচার করবে। আমরা জানি মা, আমরা তোমার জীবনটা নষ্ট করে দিলাম, আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের সন্তানের ভালোর জন্য আমরা তোমার জীবনটা নষ্ট করে দিতে চাইনি, কিন্তু তোমার বাবার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলার সময় তিনি আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে বলেছেন। বলতে বলতে তিনি কান্না করতে শুরু করলেন। এটা লেখার উপর রুহি তার শাশুড়িকে জড়িয়ে ধরল, এরপর বলল, আম্মু, আপনি তো আমাকে চেনেন, সেই ছোট্টবেলা থেকে আমাকে দেখছেন। আমি কিরকম সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি কি করতে পারি সেটাও জানেন। আমি আপনার ছেলেকে আবার ঠিক করে দেবো, দেখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে একদম ঠিক হয়ে যাবে। তুমি পারবে মা, আমার বিশ্বাস তুমি পারবে। তুমি আমার ছেলেটাকে আগের মতো করে দাও।
আমার ছেলেটাকে এভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না। আমি কথা দিচ্ছি মা, যতদিন না আপনার ছেলেকে ঠিক করতে পারছি ততদিন আমি এই বাড়ি থেকে যাব না, এই বাড়িতেই থাকবো। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার ছেলে একদম ঠিক হয়ে যাবে। শুভ কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ল। মেয়েটা যখন নিজে থেকে সবকিছু মেনে নিয়েছে তাহলে সে আর কষ্ট করবে কেন, সেও ঘুমিয়ে পড়লো। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন সে বুঝতে পারলো তার উপরে পানির ছিটা। সে চিৎকার দিয়ে সামনে তাকালো, দেখতে পেল মেয়েটা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা তাকে বলল, আপনি কি, হ্যাঁ আজকে আমাদের বউ ভাত, এটা কি আপনি জানেন না? এতক্ষণ ধরে ঘুমোচ্ছেন কেন? তাড়াতাড়ি উঠুন, অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু উঠছিলেন না, তাই পানি ঢেলে দিলাম। এই মেয়ে, তোমার কি মাথা নষ্ট? তুমি আমার উপর পানি ফেললে কেন? তোমার তো সাহস কম না। তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? তোমার এত বড় সাহস কি করে হলো? আমার সাহসের কোনো কিছুই আপনি দেখেননি, তাই যেটা বলছি তাড়াতাড়ি ওঠেন, উঠে রেডি হয়ে নিন। যদি একটু সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আসবে। তোমার এত সাহস কি করে হলো? তুমি আমাকে হুমকি দাও? আমি তোমাকে বলেছি না আমার সাথে স্ত্রী অধিকার কাটাতে আসবে না। আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনাকে জোর করে বিয়ে দেওয়া হোক বা স্বাভাবিকভাবে সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মানি, তাই আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শোনেন তাহলে আমিও আমার আসল রূপ দেখিয়ে দিব। বেশি রাগ দেখাতে আসবেন না আমার সাথে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামুন, আমার পরিবারের সবাই চলে আসবে একটু পরে। শুভ তখন কোনো কিছু না বলে চলে গেল, কারণ এই মেয়েটার সাথে সে বেশি কথা বলতে চায় না। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। সে লুকিয়ে কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েছিল ঘুমানোর পরে, কারণ সে সরাসরি যদি মেয়েটার দিকে তাকায় তাহলে মেয়েটার মায়ায় পড়ে যেতে পারে। সেজন্য ঘুমিয়ে যাওয়ার পর তাকিয়েছিল মেয়েটার দিকে কিছুক্ষণ। রুহি তখন একটা দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকলো। সে কি পারবে তার শাশুড়িকে দেওয়া কথা রাখতে? কত বড় মুখ করে তো তাদেরকে বলে দিল তাদের সন্তানকে সে ঠিক করে ফেলবে, কিন্তু এটা কি তার দ্বারা সম্ভব? এই ছেলে কি সে ঠিক করতে পারবে তাকে? কিন্তু ছেলেটার মুখের ভেতরে আলাদা একটা মায়া কাজ করছে। নিজের অজান্তেই রুহি একটা মুচকি হাসি দেয়, এরপর মনে মনে বলে, শুভ, আপনি কতদিন এভাবে থাকবেন? আমার মায়ায় আপনাকে পড়তেই হবে। আমি আপনাকে ঠিক করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি কতদিন এভাবে থাকতে পারেন সেটা আমিও দেখে নিব। আপনার সাথে ভালো ব্যবহার করলে চলবে না, আপনার সাথে আপনার মতোই চলতে হবে। এরপর তারা নিচে নামলো। নিচে নামার পর তাদেরকে দেখার জন্য তাদের আত্মীয় স্বজন আসলো। রুহি সবার সাথে অনেক সুন্দর করে কথা বলল। সবাই রুহিকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। রুহি এই বাড়িতে আগেও এসেছে, কারণ তার বাবা মা এবং তার শ্বশুর দুজনেই অনেক ভালো বন্ধু। তাদের বন্ধুত্বটা আরেকটু মজবুত করার জন্যই এই সিদ্ধান্ত তারা নিয়েছে। একটু পর রুহির পরিবারের সবাই চলে আসলো। সবাইকে দেখে রুহি অনেক বেশি খুশি হলো। ওদিকে শুভ রোবটের মতো শুধু চারদিকে তাকাচ্ছিল। তার কোনো কিছুই ভালো লাগছে না। এত মানুষের মধ্যে তার থাকতে অসহ্য লাগছে। সেই জন্য সে তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমার এসব ভালো লাগছে না। আমি বাইরে যেতে চাই, আমাকে বাইরে যেতে হবে। আমি কোনো কিছু জানি না, তোমার বাবাকে গিয়ে বলো। তুমি এখন বাইরে যেতে পারবে না। তোমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে, সবার সাথে কথা বলো। মানুষের মধ্যে থাকতে ভালো লাগবে না কেন? তোমরা কি করতে চাইছো আমাকে নিয়ে? তোমরা বললে বিয়ে করার কথা, আমি বিয়ে করে নিলাম। এখন বলতেছো এখানে থাকার কথা। এসব কথা তো ছিল না। তোমরা শুধু বিয়ে করার কথাই বলেছো। আমি বিয়ে করে নিয়েছি, এর বাইরে এসব নিয়মকানুন আমি মানতে পারবো না। আমি বললাম না, আমাকে কোনো কিছু বলে লাভ নেই। আমার আত্মীয় স্বজন এসেছে, আমি তাদেরকে নিয়ে ব্যস্ত। তুমি তোমার বাবাকে গিয়ে বলো যা বলার। আমার এসব ভালো লাগছে না। তোমার যদি রাগ দেখাতে হয় তাহলে তোমার বাবার সাথে গিয়ে দেখাও। শুভ আর কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে আসলো, কারণ সে জানে তার বাবা তাকে এই অনুমতি কখনোই দেবে না। সেই জন্য সে রাগ করে একটা কোনায় গিয়ে বসে রইল। ওদিকে রুহির বোন দিশা রুহির রুমের ভেতরে গিয়ে দেখলো রুহি বসে আছে। তখন দিশা রুহির কাছে গেল, এরপর রুহির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই রুবি, মালটা কেমন?
রুহি এই কথা শোনার পর দিশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। দিশা রুহির এরকম চেহারা দেখে হাসি দিয়ে বলল, আরে মালটা তো দেখলাম একদম হেভি মাল, কিন্তু এরকম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? এই, তোর লজ্জা করে না? তুই তোর জামাইবাবুর নামে এরকম কথা বলছিস? তোর কি লজ্জাবোধ বলতে কিছুই নেই? এখনই এই সব শুরু করে দিলি? জামাইয়ের গুণগান করছিস? আমি বলছি মালটা কেমন, সবকিছু ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? রুহি তখন এগিয়ে গিয়ে দিশার গলাটা জড়িয়ে ধরলো। এরপর বলল, মালটা তো হেব্বি। এই কথা বলতেই দুজন একসাথে হেসে উঠল। রুহির বাবা মা সবাই এসেছে, তাদের সাথে কথা বলছিল। শুভকে দেখলো চুপচাপ বসে আছে এক কোণে। রুহি তখন তার কাছে গিয়ে বলল, এই, আপনার কি ভদ্রতা বোধ বলতে কিছু নেই? হ্যাঁ, আমার বাসার লোকজন এসেছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন। তাদের সাথে গিয়ে তো কথাও বলতে পারতেন। এই, আমাকে ডিস্টার্ব করবে না। আমি তাদের সাথে কথা বলে কি করব? কি কথা বলবো তাদের সাথে? কি গল্প করব তাদেরকে? তাদেরকে তো আমি চিনি না, এমনি এমনি গল্প করবো নাকি? চেনেন না বলেই তো বলছি কথা বলেন, জেনে যাবেন। এখন যান, তাড়াতাড়ি আমার আব্বু আম্মুর সাথে কথা বলেন। সবাই ভাববে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আর করার, বউয়ের কথা মতো চলে গেলাম শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে। এরপর রুমের মধ্যে চলে আসলাম। রুমের মধ্যে আসতে দেখি আমার শালিকা বসে আছে। সে তো আমার দিকে তাকিয়েই বলল, দুলা ভাই, সবকিছু ঠিক আছে তো? আমার বোনকে আপনি মানিয়ে নিতে পেরেছেন তো? দুই বোনের অবস্থা ঠিক একই রকম, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ সেও চঞ্চল স্বভাবের। কিরকম করে জানি কথা বলছে। আমি তখন তাকে তাকিয়ে বললাম, হ্যাঁ, মানিয়ে নিতে পেরেছি। কি বলেন দুলা ভাই, এই রাগী মেয়েটা কি করে আপনি মানিয়ে নিলেন? আমার বোনকে তো আপনি চেনেন না, অসম্ভব রকম রাগী একটা মেয়ে, আপনাকে মেরেও ফেলতে পারে। কথাটা শোনার পর কিছুটা ভয় পেয়ে গেলাম। এরপর দিকে তাকিয়েই বললাম, আচ্ছা, তোমার বোন কি এতটাই রাগী? আরে কি বলবো দুলা ভাই, কলেজে একটা ছেলে এসে তাকে প্রপোজ করেছিল। আমি পাশে দাঁড়িয়েই ছিলাম। হঠাৎ জুতো খুলে ছেলেটাকে পিটিয়ে দিয়েছিল পুরো কলেজের সামনে। এখন ভাবেন, আপনাকেও মারতে পারে। আপনি তো সবসময় ঘরের ভিতরেই থাকেন, আপনাকে খুনও করে ফেলতে পারে। কথাটা শোনার পর আমি একটা শুকনো ঢোক গেলাম। একরকম ভয়ঙ্কর একটা মেয়েকে বিয়ে করেছি, এটা ভাবতেই পারছিলাম না। এরপর তার সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বললাম। শালিকার সাথে ভালোই জমে গেল সবকিছু। আমি চুপচাপ বসে রইলাম, কারণ সন্ধ্যার পর আমাকে বের হতে হবে। আমার বন্ধুরা বসে আছে আমার অপেক্ষায়। সন্ধ্যার সময় শ্বশুর বাড়ির সবাই চলে গেল, সেই জন্য আমি বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে আমার বন্ধু রাফি আমাকে বলল, দোস্ত, এটা কিভাবে সম্ভব? শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলেছিস। আর বলিস না দোস্ত, জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। যদি বিয়ে না করতাম তাহলে আমাকে টাকা দেওয়ার সবকিছু বন্ধ করে দিত। আচ্ছা ঠিক আছে সজীব, আমার জন্য অপেক্ষা করতেছে, চল বাড়িতে যাবি না? শুভ তখন তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলো। এরপর তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দোস্ত, চল আমরা দুজন চলে যাই। সদীপ নিশ্চয়ই আগে থেকে গিয়ে বসে আছে। এরপর দুজন পার্টির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে যাওয়ার পর অনেক ড্রিঙ্কস করে ফেললো। শুভর মাথা ঠিক ছিল না, সেই জন্য সেখানেই শুয়ে পড়ল। এখানে শুভ অনেক জিনিসই দেখে। অনেক সময় মাদকের ব্যবসা হয় এই জায়গায়। শুভ কিছুই বলতে পারে না, কারণ সেও এখানকার একজন সদস্য। সেও এখানে মাদক সেবন করার জন্যই আসে। মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে। যখন থেকে রিয়া তাকে ছেড়ে চলে গেছে, তখন মাথাটা ঠিক করে শুভ চলে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছানোর পর দেখে সবাই ঘুমিয়ে আছে, সেই জন্য রুমের মধ্যে চলে গেল। আমি রুমের মধ্যে খাবার নিয়ে এসেছি। নিচে বসে থাকতে ভালো লাগছে না, আর এখনো জামাই আসেনি, সেজন্য অপেক্ষা করছি তার জন্য। হঠাৎ করে সে রুমে ঢুকলো। রুমে ঢোকার পর আমি তো অবাক হয়ে গেলাম, কারণ সে পুরো মাতাল ছিল। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। সে আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলেই বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়লো। আমি মন খারাপ করে ফেললাম। আমার জামাই মাদকাসক্ত, এটা আমি জানতামই না। এরপর তার কাছে গেলাম, গিয়ে তার শরীর থেকে জামাটা খুলে দিলাম, কারণ এই অবস্থায় থাকলে শরীর খারাপ করতে পারে। বাইরে প্রচন্ড কুয়াশা পড়েছে, সেই জন্য জ্যাকেটটা ভিজে গেছে। হয়তো এমনি এমনি হেঁটে আসছিল, সেই জন্য এরকম হয়ে গেছে। জুতার অনেক জায়গায় মাটি লেগে আছে।
সেজন্য জুতাগুলো খুলে উপরে একটা চাদর জড়িয়ে দিয়ে আমি একটা চাদর নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। খেতে ভালো লাগছিল না, কারণ সে কেন এরকম করলো আমার সাথে, কিছুই ভালো লাগছে না। শেষে কিনা এরকম একটা ছেলেকে আমি বিয়ে করলাম, এটা আমি ভাবতেই পারছি না। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তাকে ঠিক করব, তাহলে এই দায়িত্বটা এখন থেকে আমার। আমি তাকে ঠিক করে ছাড়বো। মুখের উপরে পানির ছিটা পড়তেই শুভ লাফ দিয়ে ঘুম থেকে উঠল, কিন্তু আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে গেছে। শুভ তখন রুহির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তখন রুহি শুভর সামনে লেবুর রস মিশ্রিত এক গ্লাস ধরল। শুভ তখন তার দিকে তাকিয়ে থাকলো। রুহি শুভর দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে বলল, এটা খেয়ে নিন, নেশা কেটে যাবে। আমি বেশ অবাক হলাম। আমি নেশা করে এসেছি, এরপরে কেন কথাই বলছে না, আমাকে আরো নেশা কাটানোর জন্য সহযোগিতা করছে। আমি তখন এটা শোনার পর লেবু মিশ্রিত পানিটা খেয়ে ফেললাম। পানিটা খাওয়ার পর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসার পর দেখলাম আমার আব্বু অফিসে চলে গেছেন। আমি তখন আম্মুর সাথে বসে কথা বলছিলাম। আমি আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, আমার অনেক খিদে পেয়েছে। যাও নিজের বউকে গিয়ে বলো, এখন আমি আর এসব পারবো না। অনেকদিন তো আমি খাবার খাওয়ালাম, এখন বিয়ে করেছো, বউকে গিয়ে বলো খাবার দেওয়ার কথা, আমাকে বলছো কেন? আমি আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ ওই মেয়েটার সামনে এখন যেতে চাই না। সে সকালে যে রূপ দেখানো, সেই রূপ দেখার পর আমার কেমন যেন ভয়ই করছে। আমি তখন নিজের মনে মনে বললাম, শুভ তুই একটা মেয়েকে ভয় পাচ্ছিস, এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে এক বালতি সাহস জুগিয়ে চলে গেলাম মেয়েটার সামনে। এরপর বললাম, এই যে আমাকে ব্রেকফাস্ট দাও। যান গিয়ে টেবিলে বসুন, আমি নিয়ে আসছি। এরপর মেয়েটা ব্রেকফাস্টে নিয়ে আসলো, কিন্তু তার মুখটা দেখে মনে হলো কেমন জানি শুকনো। ঘুম থেকে ওঠার পর রুমের মধ্যে খাবার প্লেট দেখছি, তার মানে কি খায়নি, আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। কেমন জানি মেয়েটার প্রতি মায়া হলো। রুমের মধ্যে চলে আসলাম, একটু পর সেও আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি কালকে রাতে খাবার খাওনি, আর আজকে সকালেও দেখলাম ব্রেকফাস্ট করলে না, মুখটা তো শুকনো লাগছে, কিছু হয়েছে কি? না কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। শুভর কেমন জানি একটা মায়া কাজ করলো মেয়েটার প্রতি, সেজন্য শুভ তাকে বলল, তুমি এখানে বসো, আমি এখনই যাচ্ছি, গিয়ে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বলেই শুভ নিচে চলে গেল। রুহি শুভর দিকে তাকিয়ে আছে। শুভ কি করছে সেটা সে নিজেও জানে না। শুভ তখন ব্রেকফাস্ট নিয়ে উপরে চলে আসলো, এরপর তার সামনে সেটা রাখলো। রুহি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তাকে বলল, এভাবে আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করো। আমি খাবার খেতে শুরু করলাম, অনেক আনন্দ লাগছিল। কিছুটা হলেও তার মধ্যে পরিবর্তন চলে আসছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে একটা মেয়ে চাইলেই একটা ছেলেকে পরিবর্তন করে দিতে পারে, আবার একটা ছেলেকে ধ্বংস করে দিতে পারে। যেরকম আমার জামাইকে ধ্বংস করে দিয়েছে তার এক্স গার্লফ্রেন্ড, আমি এখন তাকিয়ে আছি তার দিকে। হঠাৎ করে সে এমন একটা প্রশ্ন করে বসলো, সেটা শোনার পর আমার মাথাটা গরম হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না, আমি তো তোমাকে এই যে বলে ডাকছি, তোমার নামটা কি বলো তো? কথাটা শোনার পর রুহির মাথাটা গরম হয়ে গেল। রুহি তখন তার দিকে তাকিয়ে বলল, কি আপনি আমার নাম জানেন না, আবার আমাকে বিয়ে করে ফেলেছেন? শুভ তখন রুহির দিকে কিছুটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে, সেই জন্য মেয়ের নাম পর্যন্ত জানতে চাইনি। আমার নাম রুহি, আর আজকে থেকে আপনি আমাকে রুহি বলেই ডাকবেন। শুভ তখন তার দিকে তাকালো। মেয়েটার নামের মতো সেও সুন্দর। তখন শুভ তাকে বলল, আচ্ছা তুমি কেন আমার সাথে সংসার করছো? আমি জানি কালকে তুমি আমাকে নেশাগ্রস্ত অবস্থায় পেয়েছো, আমি জানি এটা কোনো মেয়ে মেনে নেবেই না, তাহলে তুমি কেন আমার সাথে সংসার করছো? তোমরাও তো বড়লোক মানুষ, চাইলে আমাকে ছেড়ে চলে গিয়ে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারো, তুমি আমাকে ছেড়ে চলে যাও না কেন? মুহূর্তের মধ্যে রুহির মুখটা কালো হয়ে গেল। শুভ তার দিকে তাকিয়ে আছে। সে কেন এরকম ব্যবহার করছে? শুভ তো তার ভালোর জন্যই এই কথাটা বলল। তখন রুহি শুভর দিকে তাকিয়ে ভয়ঙ্কর চিৎকার দিয়ে বলল, এই ছেলে, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, যা ইচ্ছা তাই করবি? আমাকে তোর কথা মতো চলতে হবে? এটা ভেবে থাকলে ভুলে যা, কারণ তোকে আজ থেকে আমার কথা মতো চলতে হবে। আর এইরকম কথা যদি আরেকবার মুখের মধ্যে আনিস, তাহলে তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে চলে যাব।
এর আগে আমি চলে যাব না। যেদিন এখান থেকে চলে যাব সেদিন তোকে শেষ করে চলে যাব আমি। কথাটা শোনার পর আমি সেখানে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমাকে তুইও করে কথা বলতেছে। এটা শোনার পর আমার মাথার সব মগজ যেন নষ্ট হয়ে গেল। আমি তখন সেখান থেকে চলে আসলাম। নিচে আসার পর চলে গেলাম আবার আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তবে আমি সেখানে যাওয়ার পর সজীবকে কিছুটা চিন্তার মধ্যেই দেখলাম। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কী ব্যাপার দোস্ত, তুই তো মন খারাপ করে বসে আছিস কেন? কি সমস্যা হয়েছে তোর? আর বলিস না রে দোস্ত, আমার ছোট্ট বোনটা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি টাকা কিছুতেই ম্যানেজ করতে পারছি না। কথাটা শোনার পর শুভর অনেক খারাপ লাগলো। তার বন্ধুর ছোট বোন অসুস্থ, এটা সে মেনে নিতে পারছিল না। শুভ তখন তার দিকে তাকিয়ে বলল, কোনো চিন্তা করবি না দোস্ত, এই নে আমার কার্ড। এখানে মনে হয় 1,00,000 টাকার মতো আছে, এইগুলো নিয়ে চলে যা। তোর বোনকে আগে সুস্থ কর। তখন সজীব শুভকে জড়িয়ে ধরল। শুভ তখন তাকে জড়িয়ে ধরল। সত্যি বন্ধুত্বের সম্পর্কগুলো অন্যরকম। সজীব শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, দোস্ত, তুই আমার অনেক বড় একটা হেল্প করলি। আমি ভাবতেও পারছি না তুই আমাকে এত বড় একটা হেল্প করেছিস। আমি অনেক বেশি বিপদের মধ্যে পড়ে গেছিলাম, তুই আমাকে বাঁচালি দোস্ত। আরে বন্ধুত্বের মধ্যে আবার ধন্যবাদ দিতে হয় নাকি? আমি তোকে হেল্প করলাম, কই তোর বোন তো আমার বোনের মতোই, সেই জন্য তোর বোনের জন্য টাকাগুলি দিলাম, এগুলো নিয়ে চলে যা। সে আমার সামনে থেকে চলে গেল। তখন আমি আর রাফি দুজন মিলে চলে গেলাম ঘুরতে। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার দিকে চলে গেলাম পার্টিতে। এর মধ্যে একবারও বাসায় যাইনি। সন্ধ্যার দিকে পার্টি করে চলে গেলাম সেখানে। যাওয়ার পর হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি নাম্বারটা দেখে চিনতে পারলাম না। ফোনটা ধরার সাথে সাথেই কে বলল, কি ব্যাপার, আপনার বাড়ি ঘর নেই? সকালে বাড়ি থেকে বের হয়ে গেছেন, এখনো বাসায় ফিরে আসার কোনো নাম নেই? ফোনের মধ্যে এত জোরে কথাটা শোনার পর শুভর মাথাটা কিছুটা গরম হয়ে গেল। শুভ তখন তাকে বলল, আমার এখনো কাজ আছে, ফিরতে হলে রাত হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার জন্য অপেক্ষা করতে হবে। কে বলেছে? বলেছিলাম না আমার প্রতি দায়িত্ব দেখাতে হবে না? বলেই ফোনটা রেখে দিয়ে পার্টি করতে শুরু করলাম। আজকে আগের মতো মাদক সেবন করলাম। নেশাগ্রস্ত অবস্থায় বসে আছি, তখন হঠাৎ করে সজীবকে দেখতে পেলাম এখানে চলে এসেছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, দোস্ত, তোর বোন অসুস্থ আর তুই এখানে চলে আসলি? আরে দোস্ত, একদিন না খেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, সেই জন্য চলে আসলাম, একটু খেয়েই চলে যাব। আমি তখন হেসে দিলাম, কারণ নেশা মানুষকে ঠিক কতটুকু আকৃষ্ট করে তুলে তাদেরকে না দেখলে বুঝতেই পারবেন না। তাদের সাথে আমার পুরনো কোনো বন্ধুত্ব নেই। এই 4 বছরের সাথে তাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে আসার প্রথম দিনই তাদের সাথে আমার পরিচয় হয়েছিল। সেদিন থেকে আস্তে আস্তে তাদের সাথে আমার পরিচয়, এরপর বন্ধুত্ব। সজীবের সাথে মিলে আরও কিছুক্ষণ মদ খাওয়ার পর বুঝতে পারলাম মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সেই জন্য আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছার পর কালকের মতো আজকেও দেখলাম কেউ আগ জেগে নেই। বুঝতে পারলাম সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমার রুমের লাইট জ্বলছে। তার মানে মেয়েটা এখনো জেগে আছে আমার জন্য। কিন্তু আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। বুঝতে পারছিলাম নেশা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। রাত তখন প্রায় 12টা বাজে। এখন আমার স্বামী আসেনি, অনেক রাগ হচ্ছিল, সেই জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর সে রুমের মধ্যে ঢুকলো। সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না, মুখ থেকে বাজে স্মেল আসছিল। আমি তখন তাকে গিয়ে ধরলাম, সে আমার উপরেই পড়ে গেল। আমি তাকে কোনো মতে ধরে বিছানায় নিয়ে আসলাম। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, বউ, আমার না খুব ঠান্ডা লাগছে। আমি তখন এরকম কথা শুনে বেশ চমকে গেলাম, কারণ সে একদম বাচ্চাদের মতো কথা বলছিল। মদ খাবার পর মানুষের অবস্থা কিরকম হয় সেটা আমি কোনো দিন দেখিনি, কিন্তু আমার জামাইকে দেখে সেটা বুঝতে পারলাম। সে কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে বলল, এখন ঠিক আছে, এখন গরম লাগছে, আসলে অনেক ঠান্ডা লাগছিল। রুহি তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কেন আপনি এরকম করেন? আপনি কি বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এই একদিনের ভেতর? তারপরে কেন আপনি এরকম করেন? সে তখন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তার চোখের মধ্যে কিরকম নেশা কাজ করছিল। সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। কিছুটা ভয় পেয়ে গেলাম। সে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিল। আমি তাকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে নেশাগ্রস্ত অবস্থায় আমার ওপর জোর করে আমার সাথে তার স্বামীর অধিকার খাটালো। তবে আমি তেমন একটা জোর করলাম না, কারণ আমার নিজের স্বামীর সঙ্গেই তো। একদিন সে আমাকে মেনে নেবে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম।
এই প্রথম কোনো পুরুষের স্পর্শ আমি পেলাম, আর সেটা আমার স্বামীর। আমি খুবই খুশি ছিলাম, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় করুক আর সুস্থ অবস্থায় করুক, সে তো আমার সাথে একটা সম্পর্ক করেছে। এটাই আমার কাছে অনেক কিছু। তবে তার স্বভাবের মধ্যে এখনো সেই ছোটবেলার ছাপ রয়ে গেছে। আমি আমার শাশুড়ি আমার মুখে শুনেছি সে ছোটবেলায় সব সময় কথা বলতো, কিন্তু এখন খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। এটাই তো সমস্যা। আমি তখন তাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিয়ে বললাম, তুমি খুব তাড়াতাড়ি আমাকে মেনে নেবে, আমি তোমাকে ঠিক করে ফেলবো শুভ। আর তুমি এভাবে থাকতে পারবে না, তোমাকে ঠিক হতেই হবে। তুমি আগের মতো কথা বলবে, চঞ্চল স্বভাবের হয়ে যাবে। আমি তোমাকে ঠিক করব আমার ভালোবাসা দিয়ে। বলেই আমি তার বুকে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বুকে ভারী কিছু অনুভব করলাম। আমি তখন আমার শরীরের দিকে তাকালাম, কোনো কাপড় নেই, বুকের উপরে শুয়ে আছি রুহি। আমি আগে একটা দেখার পর ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ চুপ করে থাকলাম, এরপর বুঝতে পারলাম কি হয়েছে। কালকে রাতে আমি নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে এমন একটা কাজ করলাম, সে হয়তো আমার উপর রাগ করেছে। আমার নড়াচড়ার শব্দে রুহিও ঘুম থেকে উঠে গেল। সে আমার দিকে কেমন করে জানি তাকিয়ে থাকলো। আমি অনেক ভয় পেয়ে গেলাম। সে কিরকম মনে করেছে আমাকে, আমি অনেক খারাপ একটা ছেলে এরকমই মনে করছে হয়তো। তার সাথে এরকম করব আমি বুঝতে পারিনি, কিন্তু ওই নেশার ভোরের মধ্যে ছিলাম, নিজেও বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। কিন্তু সে উঠে ওয়াশরুমে চলে গেল, কোনো কথাই বললো না। সে আসার পর আমিও ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে শাওয়ার নিয়ে যখন বের হয়ে চলে আসলাম, তখন দেখতে পেলাম সে রুমের মধ্যে নেই। আমার অনেক ভয় লাগছিল আব্বু আম্মু কি সব সত্যি কথা বলে দিল নাকি, কারণ আমি যতদূর জানি আব্বু আম্মু যে নেশা করি বিষয়টা জানি না। কিন্তু নিচে যাওয়ার পর তার সব কিছু স্বাভাবিক দেখলাম। আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম তার এরকম ব্যবহারে। মেয়েটা প্রতি মুহূর্তে তার রূপ পরিবর্তন করেছে, এরকম একটা মায়ার বন্ধনে আমাকে আবদ্ধ করে ফেলছে। কিন্তু আমার এসব করলে চলবে না। আমি তার সাথে অন্যায় করেছি, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তার কাছে ক্ষমা চাইতেই হবে। ব্রেকফাস্ট করে যখন আব্বু বেরিয়ে গেল, সে রুমের মধ্যে চলে আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আসলে কালকে রাত্রের জন্য আমি রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, সেই জন্য তোমার সাথে এরকম একটা কাজ করে ফেলেছি। জামাইয়ের মুখে এমন একটা কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ সে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক করেছে আবার ভয় পাচ্ছে। আমি তখন তার থেকে আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, আমার সাথে এরকম একটা কাজ আপনি কিভাবে করতে পারলেন? আপনি জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। আমি কিন্তু আপনার নামে মামলা করব, তখন বুঝতে পারবেন। এই কথা শোনার পর আমি আকাশ থেকে বললাম, আমি তার স্বামী, তার সাথে আমার সম্পর্ক হতেই পারে, আবার সে মামলা করবে আমার নামে? আমি তখন বললাম, আমি না তোমার স্বামী, তুমি আমার নামে মামলা করবে? মানে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতেই পারে, তাই এর জন্য মামলা করতে হয় নাকি? তুমি না বললে তুমি আমার বউ, তাহলে তুমি কেন আমার নামে মামলা করবে? তার মুখে বউ ডাকটা শুনে আমি তার থেকে এগিয়ে গেলাম। শুভ পিছিয়ে চলে যাচ্ছে। আমার কাছে অনেক মজা লাগছে বিষয়টা। আমি তখন তার গাল টেনে দিয়ে বললাম, আপনিই তো বললেন আমাকে আপনার বউ হিসেবে মানেন না, আবার এখন বলছেন বউ। বিপদে পড়লে বউ, আর বিপদে না পড়লে বউ হিসেবে মানি না। না, যদি মানেন তাহলে সম্পূর্ণ মানতে হবে। এরকম বাটপারি আর আমি মানবো না। বলেই সে আমার সামনে থেকে চলে গেল। তার এরকম ব্যবহারে বেশ আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটা এরকম ব্যবহার কেন করছে? আমি তো ভাবছিলাম সে রাগ করে আমার সাথে কথা বলবে না, হয়তো আব্বু আম্মুর কাছে আমার নেশা করার বিষয়টা বলে দেবে। কিন্তু সে কোনো কথা না বলে আমাকে আরও অস্বাভাবিকভাবে জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে গেল। প্রতিদিন আমি মদ খেয়ে বাসায় ফিরি, কিন্তু সেটা আমার পরিবারের কেউই জানতে পারে না। আমার বউ এমনভাবে সব কিছু করছে যেন কেউ বিষয়টা জানতেই না পারে। সে রুমের মধ্যে খাবার নিয়ে চলে আসে। প্রতিদিনই সে না খেয়ে আমার জন্য অপেক্ষা করতেই থাকে। তার প্রতি একটা মায়ে আকৃষ্ট হয়ে গেছি আমি। কেমন যেন এখন তাকে না দেখলে আমার ভালোই লাগলো না। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু আজকে যখন পার্টিতে গেলাম, তখন পার্টি থেকে ফিরে আসার সময় দেখলাম কিছু লোক আমাদেরকে ফলো করছে। আমি তাদের দেখে আমার বন্ধুদের দিন দেখালাম। তারা দুজন লোকগুলোকে দেখেই দৌড়াতে শুরু করলো। সজিও আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত এই ব্যাগটা রাখ, আমি ব্যাগ নিয়ে দৌড়াতে পারছি না, আর এই লোকগুলো আমাদেরকে তাড়া করতেছে। তুই একটা কাজ কর, তোর কাছে এই ব্যাগটা সুরক্ষিত রাখবি, এখানে আমার বোনের ঔষধ আছে। তোকে আমি আজকে শেষ করে দেব। অনেকদিন থেকে তোদেরকে খুঁজছিলাম। এ এলাকার মাদক ব্যবসা করছিস তাই না? তোকে হাতে নাতে আজকে আমরা ধরেছি। তোর কাছে ইয়াবা সহ অনেক মাদক দ্রব্য ছিল। জীবন তো একবারে শেষ হয়ে গেল।
আমাদের সামনে ফাইজলামি করতেছিস? তোর বন্ধু দিয়ে গেছে এটা তার বোনের ঔষধ হিসেবে। জানিস এটার ভেতরে কি ছিল? এটার ভেতর ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য ছিল। তোকে আমরা ইয়াবা ব্যবসা করতে ধরেছি, তাই তোকে আমরা ছাড়বো না। তোর নামে কেস হবে। কথাটা শোনার পর আমি ভয় পেয়ে গেলাম। এরপর তাদের দিকে তাকালাম। বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। আমার বন্ধুরা এটা আমার কাছে দিয়ে গেছে। আপনারা দেখেছেন, আমরা 3 জন ছিলাম, 2 জন পালিয়ে গেছে আর আমাকে ধরে নিয়ে এসেছেন। একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। সব চোর ধরা খাওয়ার পর বলে সে কোনোদিন চুরি করেনি, তাকে বাধ্য করা হয়েছে চুরি করার জন্য। তাই এসব মিথ্যা কথা বলে আজ পার পাবে না। বিশ্বাস করেন, আমি এসবের সাথে জড়িত না। আমার বাবা RS কোম্পানির চেয়ারম্যান আরমান চৌধুরী, আমি তার ছেলে শুভ চৌধুরী। আমি কোনোদিন এরকম কাজ করতাম না, কিন্তু হঠাৎ করে 4 বছর ধরে আমি শুধুমাত্র মাদক বলতে ড্রিঙ্কসই করতাম, এছাড়া আর কিছুই না। আমার বন্ধুরা এসব করলে করতে পারে, কিন্তু আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারে, ওই ক্লাবের ম্যানেজারের কাছে সব কিছুই পাবে। আমি 4 বছর থেকে কোনোদিন অন্য কোনো কাজ করেছি কিনা তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আর ওই ক্লাবের আমি একজন সদস্য, তাই আমার ড্রিঙ্কস করার ব্যাপারে লাইসেন্স আছে। লোকগুলো তখন নিজেদের মধ্যে কিছু একটা কথা বলল। এরপর শুভর দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক ভালো একজন লোকের সন্তান। তুমি এইসবের সাথে কিভাবে জড়িয়ে পড়লে? আমরা তো ভাবতেও পারছি না ওনার মতো একজন সমাজসেবী মানুষের ছেলে এত খারাপ কিভাবে হতে পারে। আমি তখন আমার কাহিনী তাদেরকে খুলে বললাম। তারা কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর আমার দিকে তাকিয়ে আরিফ নামের লোকটা বলল, তুমি যে পথে গিয়েছো সেই পথ তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি যে জিনিসটা করতেছো এটা করে তুমি অকালে মৃত্যুবরণ করবে। তুমি এখনো যুবক, তোমার এখনো সারা জীবন পড়ে আছে। তুমি যদি এরকম কাজ করো তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। শুভ কোনো কথা না বলে মাথা নিচু করে আছে। এর মধ্যে একটা মেয়ে দৌড়ে আসলো, এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, ওনার নাম্বারে ফোন এসেছে। শুভ তখন দেখতে পেল তার ফোনটা ওই মেয়েটার হাতে। রাজীব নামের লোকটা বলল, তানিয়া, ফোনটা রিসিভ করে আমার কাছে নিয়ে আসো। যেই বলা সেই কাজ। এটা ফোনটা রিসিভ করে লোকটার হাতে দিল। শুভর জন্য অপেক্ষা করছিলাম। সকালে বেরিয়ে গেছে, এখন আসেনি। প্রতিদিন তো এরকম করে না, সময় মতোই চলে আসে, কিন্তু আজকে একটু বেশি লেট করছে কেন? এসব ভাবতে ভাবতে রাত প্রায় 3টা হয়ে গেল, কিন্তু সে আসলো না। সেজন্য আমি তাকে কল করতে করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। প্রায় 100-র উপরে কল করেছে, কিন্তু সে ফোন রিসিভ করেনি। প্রায় 4টার দিকে ফোন রিসিভ করলো। আমি তখন ফোন ধরে কান্না করলাম। বললাম, এই শুভ, আপনি কোথায়? এখনো বাসায় ফিরলেন না কেন? কি হয়েছে? তখন ওপাশ থেকে কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনি শুভ চৌধুরী কে হন? রুহি তখন তার কণ্ঠ শুনে চিনতে পারল না, সেই জন্য সে কান্না করে বলল, আমি তার স্ত্রী। শুভ কোথায়? ফোন রিসিভ করছে না কেন? আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বামীকে আমরা নিয়ে এসেছি। আমরা তার আত্মীয়। আপনি আমাদেরকে চিনবেন না। কালকে সকালে সে বাসায় ফিরে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন। মনে কিছুটা শান্তি পেলাম। এর সাথে শুভর প্রতি অনেক রাগও হলো। সে আমাকে বলতো তার আত্মীয়ের বাড়িতে যেতে পারতো, কিন্তু আমাকে না বলে সে চলে গেল। কি আর করার, কিছুটা মনে শান্তি পেলাম, সেই জন্য শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম, কারণ সারা রাত ঘুম হয়নি। ওদিকে শুভ তখন অবাক হয়ে গেল তাদের কথা শুনে। তারা তখন শুভর দিকে তাকিয়ে বলল, দেখো, তুমি ভালো পরিবারের সন্তান। তুমি এসবের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতেছ। আমরা তোমাকে একটা সুযোগ দিতে চাই। তোমার সাথে তো 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলেকে দেখো। তারা যদি এরা হয় তাহলে তুমি অনেক বড় বিপদের মধ্যে আছো। রাজীব সাহেব শুভর সামনে একটা ছবি ধরল। শুভ ছবিটার দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ এখানে রাফি এবং সজীবের ছবি। শুভ তখন তাদের দিকে তাকিয়ে বলল, আরে স্যার, এরাই তো আমার বন্ধু। সর্বনাশ, তুমি কি জানো কার লোকেরা? এরা এই শহরের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী সাহেবের লোকজন। অনেকদিন থেকে মাদক ব্যবসা করে। তুমি এদের পাল্লায় কিভাবে পড়লে? এরা তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য তোমার পিছে লেগেছিল। আজ সুযোগ পেয়ে তোমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। এসব কি বলছেন স্যার? আমার বন্ধুদের আমি বিশ্বাস করি, তারা এইরকম কাজ কোনোদিন করতে পারে না। আমার বিশ্বাস আছে তাদের উপর। তখন আরিফ সাহেব একটা ফাইল নিয়ে আসলেন।
এসে শুভর সামনে ধরে বললেন, তাদের বিরুদ্ধে কতটা কেস দেখার জন্য। এটা দেখার পর শুভ অবাক হয়ে গেল। তখন তিনি শুভর দিকে তাকিয়ে বললেন, দেখো শুভ, জীবনের একটা মানে আছে, তুমি জীবনের মানেটাই নষ্ট করতেছো। তুমি কি বন্দুক চালাতে জানো? এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। কি সব বলছে তারা? আমি তখন অবাক হয়ে বললাম, আমি স্যার বন্দুক চালানো তো বহুদূর, জীবনে বন্দুক হাতেও ধরিনি। তুমি এক কাজ করবে, কালকে থেকে তুমি আমাদের সাথে দেখা করবে। আর পড়াশোনা কতদূর পর্যন্ত করেছো? না স্যার, আমি আসলে অনার্স শেষ করে পড়াশোনা আর করি না। আব্বু আমাকে ভার্সিটি ভর্তি করে দিয়েছিল, কিন্তু আমি ওখানে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এখন তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখন তুমি বাসায় চলে যাবে। আর কোনোদিন যদি তোমাকে ওইসব ক্লাবে দেখি, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আর যেটা বললাম, কালকে সকাল সকাল এখানে চলে আসবে। একটু লেট হলেও কিন্তু বিপদে পড়ে যাবে। আমি তখন কিছু বুঝলাম না তারা কালকে কেন আমাকে আসার কথা বলছে, কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। সেই জন্য দৌড়ে সেখান থেকে চলে আসলাম বাইরে আসার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধুরা আমার সাথে কিরকম করবে এই কোনোদিন ভাবতে পারিনি। ওদিকে শুভ চলে যাওয়ার পর রাজীব সাহেব এবং আরিফ সাহেব দুজনেই কিছুক্ষণ চুপ থেকে কথা বলতে শুরু করলেন। রাজীব সাহেব তখন আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুভকে যে করেই হোক ভালো করতে হবে। শুভকে ভালো করতে পারলে আমাদের জন্যই উপকার হবে। আমরা তাকে একটা ভালো কাজে লাগাতে পারবো। আমি যেটা বললাম সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। কালকে থেকে ওকে ভালো করে ট্রেনিং দিবে আর ওকে সবকিছু বুঝিয়ে দিবে। ও যদি আমাদের সাথে থাকে তাহলে শিহাবের কাছে পৌঁছানো একদম সহজ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কালকে থেকে ওকে ট্রেনিং দেওয়ার আরম্ভ করব। ও একদম ঠিক হয়ে যাবে আর কোনোদিন ওই জায়গায় যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না। বাসায় ফেরার পর দেখলাম আব্বু আম্মু বসে আছে। তারা দুইজন কিছুই জানে না। আমাকে দেখে স্বাভাবিক আচরণ করলেও আমি তখন রুমের মধ্যেই চলে গেলাম। রুমের মধ্যে যাওয়ার পর দেখলাম রোহি ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। আমি তখন তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে সে বলে উঠল, আমাকে দেখা শেষ হয়েছে, এখন বলেন কোথায় গিয়েছিলেন? আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করেননি? আমি কি কালকে রাতে কতক্ষণ জেগেছিলাম আপনার কোনো সেটা খেয়াল আছে? সেটা কি আপনি একটাবারও চিন্তা করেননি? আমি তার দিকে তাকিয়ে আছি। সে অনেক রাগী চেহারা নিয়ে কথাগুলো বলছিল। আমি তখন তার কাছে গেলাম। মেয়েটা কেন আমার সাথে এরকম করে? আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি, আমি বুঝতে পারছি। আমি তখন তাকে বললাম, তারা জোর করে আমাকে আটকে রেখেছিল, সেই জন্য আসতে পারিনি। তুমি কেন আমার জন্য অপেক্ষা করছিলে? ঘুমিয়ে পড়লেই তো হতো। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়ি, এরপরে এসে বাসার সবাইকে ডিস্টার্ব করেন না। বাসার কেউ জানে না আপনি যে ড্রিঙ্কস করেছেন। যদি বাসায় কেউ এই বিষয়টা জানতে পারে তাহলে কি কেলেঙ্কারি হয়ে যেতে পারে সেটা কি বুঝতে পারছেন? আমি কিছু বলতে পারলাম না, মুচকি হাসলাম। সে আমাকে বাঁচানোর জন্য এরকম করছে। এরপর ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। কিছুক্ষণ ঘুমিয়ে চিন্তা করতে শুরু করলাম কেন আমাকে দেখা করার কথা বললো। পরের দিন চলে গেলাম সকালে। আজকে আমি ভালো করে অফিসটা দেখলাম। এটা হচ্ছে সিআইডির অফিস। ভিতরে ঢোকার পর তারা আমাকে দেখে স্বাভাবিক আচরণ করলো। এরপর আসিফ সাহেব এসে বললেন, শুভ, তুমি কি বুঝতে পারছো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমরা তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আমি তখন হতভম্ব হয়ে তাদেরকে বললাম, কিসের ট্রেনিং স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো শুভ, কালকে আমার একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে ছেড়ে দেওয়ার পর আমরা তোমাকে আমাদের এই গ্রুপে নিয়ে আসব। তুমি আমাদের সাথে কাজ করবে, অপরাধীদেরকে তুমি ধরবে, তুমি আমাদেরকে সাহায্য করবে। আমি তখন এইগুলো শোনার পর ভয়েই পেয়ে গেলাম। আমি অপরাধী ধরবো, এটা কিভাবে সম্ভব? আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, স্যার আমি এই কাজ করতে পারবো না, প্লিজ আমাকে এই কাজের কথা বলবেন না। দেখো, তোমার একটা দায়িত্ব আছে এই দেশের প্রতি। আমরা এই দেশের জন্য কাজ করি। তুমি চাইলেই অপরাধীদেরকে ধরে আমাদের সহযোগিতা করতে পারো। তোমার বন্ধুরা এসবের সাথে জড়িত, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও তোমার বন্ধুদের ধরতে পারছি না। তাই তুমি চাইলে আমাদেরকে ওদের ধরায় দিতে সাহায্য করতে পারো।
আমরা চাই তুমিও নিজের দেশের জন্য কিছু একটা করো। এভাবে তোমার জীবনটা ধ্বংস করো না। আমরা তোমার বাবাকে চিনি, উনি অনেক ভালো একজন মানুষ, সমাজের সেবার জন্য অনেক কাজ করেছেন। তুমি তার সন্তান হয়ে খারাপ পথে চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। কিন্তু স্যার, আমার দ্বারা কি সব সম্ভব? আমি তো এসব পারবো না। আমি কোনোদিন এসব কোনো কাজই করিনি, সেই জন্য আমার অনেক ভয়ও করছে যদি কোনো ক্ষতি হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, যখন তোমার মধ্যে শক্তি চলে আসবে তখন তুমি আর ভয় পাবে না। আমরা তোমাকে ট্রেনিং দিব, তুমি আমাদের সাথেই ট্রেনিং করবে। তোমাকে আমরা প্রফেশনালি কোনো অফিসার বানাচ্ছি না, তুমি শুধু আমাদের কাছে সহযোগিতা করবে। আমাদের সহযোগী হিসেবে আমরা তোমাকে সাপোর্ট করব। তুমি শুধু আমাদেরকে অপরাধীদের ধরতে সহযোগিতা করো। এই এলাকায় যত মাদকদ্রব্য ব্যবসা হয় সব কিছুর সাথে তারা জড়িত আছে। কথাটা শোনার পর আমি কিছুটা মনের জোর পেলাম, কারণ তাদের আমি আমার বন্ধু ভাবতাম, কিন্তু তারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমার সাথে বেইমানি করেছে। তারা আমাকে না বলে মাদকের ব্যবসা করেছে। আর তাদের কাছ থেকে জানতে পারলাম যে সজীবের কোনো বোন নেই। সে অনেক দিন থেকে শিহাবের সাথে কাজ করে, তখন সে কেন বোনের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। আগেও তারা বিভিন্ন কথা বলে আমার কাছ থেকে অনেক টাকাই নিয়েছে। এরপর আরিফ সাহেবের সাথে মিলে কিছুক্ষণ বিভিন্ন জিনিস শিখলাম। তখন তিনি আমার দিকে তাকিয়েই বললেন, জানো শুভ, আমাদের সমাজটা এখন অনেক খারাপ হয়ে গেছে। কেউ ভালো কোনো কাজের সাথে জড়িত হতে চায় না, সবাই খারাপ মনে করে। কিন্তু ভালোবাসা আসলে ততটাও সস্তা নয় তুমি যতটা মনে করছো। তুমি কালকে আমাদেরকে যে কথা বললে, এটা আমি চিন্তা করে দেখলাম তুমি আসলে সত্যিকারের ভালোবাসা কি সেটা বুঝতে পারোনি। তুমি একটা লোভী মেয়ের প্রেমে পড়েছিলে, যে তোমার ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারেনি। সে শুধুমাত্র টাইম পাস করেছে তোমার সাথে টাকার জন্য, কিন্তু তোমার স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসে। তোমার জন্য কালকে কতটা টেনশন করছিল এটা তুমি নিজেই বুঝতে পারছো। তাই তোমাকে এখন তোমার অস্তিত্বের জানান দিতে হবে। যারা এত বড় ক্ষতি করেছে তাদেরকে তুমি উচিত শিক্ষা দিবে। তার কথাগুলো শুনে আমি তার দিকে তাকিয়ে দেখলাম তিনি আর কোনো কথা না বলে আমাকে বিভিন্ন বিষয়ে ইনস্ট্রাকশন দিতে শুরু করলেন। এরপর সন্ধ্যার দিকে আমাকে বাসায় নিয়ে যাওয়ার কথা বললেন। এরপর আমাকে ডেকে নিয়ে গেলেন। তুমি তোমার বন্ধুদেরকে আজকে ফোন দিয়ে বলবে যে তুমি বিদেশে চলে যাচ্ছ কয়েকদিনের জন্য তোমার বাবার সাথে। তুমি তাদের সাথে কোনো দেখা করবে না। তুমি ঠিক 1 মাস পর তাদের সাথে দেখা করার কথা বলবে। সেদিন তুমি পার্টির আয়োজন করবে। এখন সোজা বাসায় চলে যাও। আমি কিছু বুঝতে পারলাম না তা ঠিক কি করতে চাইছে আমাকে দিয়ে। আমি বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর সবাই আমাকে অবাক, কারণ আমি সন্ধ্যার ভিতরে বাসায় ফিরে এসেছি। এইভাবে চলতে লাগলো দিন। আমি সন্ধ্যার পর বাসায় ফিরে ছাদে দাঁড়িয়ে আছি। মাথা প্রচণ্ড ব্যথা করছে। অনেকদিন নেশা করে হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এইরকম অস্বস্তি হচ্ছিল। আমি দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলাম, সত্যি আরিফ স্যার যে কথাগুলো বলছি সেগুলো তো সত্য। আমি সত্যিকারের ভালোবাসা কি সেটা তো চিনতেই পারিনি। আমি একটা মিথ্যে ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়েছিলাম। যদি তারা আমাকে ভালো উপদেশ দিত, ভালো পথে নিয়ে আসতো, তাহলে হয়তো আমি ভালো হয়ে যেতাম। আমার পরিবারের চোখের জল আমি আনতাম না। আমি আমার বাবা মায়ের অবাধ্য হতাম না। কিন্তু তারা আমাকে উল্টো সব সময় বলেছে মাদক সেবন করার কথা, এবং আমিও তাদের কথা মতো মাদক সেবন করেছি। আমাকে আর এভাবে চললে হবে না। আমার জানা মতে আমার ভার্সিটি অনেক ছেলেমেয়েরা এখনো এখানে আসে, তাদের সবাইকে বাঁচাতে হবে। এসব চিন্তা করছিলাম আর রোহিত কথা চিন্তা করছিলাম। মেয়েটা রিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে রিয়া সবসময় টাকা পয়সা সব কিছু নিয়ে চিন্তা করতো, সেখানে এতদিন থেকে আমার কাছে একটা চকলেটও চাইনি মেয়েটা। এসব চিন্তা করছিলাম, তখনই হঠাৎ করে দেখতে পেলাম কে যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে দেখি রুহি দাঁড়িয়েছে। তখন সে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনার কি হয়েছে? এই কয়েকদিন তো দেখছি আপনার ব্যবহার সম্পূর্ণ আলাদা। আগের মতো কথা বলেন না, আবার রাতেও আসেন সম্পূর্ণ সুস্থ। কি হয়েছে আপনার? মন খারাপ করে বসে থাকেন সব সময়? কি সমস্যা হয়েছে আমাকে বলেন। আমি কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে আছি। তখন সে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন আপত্তি করলাম না। সাধারণত সে আমাকে জড়িয়ে ধরলে আমি আপত্তি করে সরিয়ে দিতাম, কিন্তু আজকে কোনো কথা বললাম না। সে আমার দিকে তাকিয়েই বলল,
শুভ জানেন, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, তার সাথে প্রেম করব। এজন্য আমি কোনো দিনও প্রেম করিনি, কিন্তু আমার সাথে এমন একটা কিছু হয়ে যাবে আমি কোনো দিনও বুঝতে পারিনি। কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শুভ, আপনি আমাকে কোনো দিন ছেড়ে চলে যাবেন না তো? তার এমন আবেগ ঘন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি এখন কি জবাব দেব? আমি তখন তার দিকে তাকিয়ে আছি। এরপর তাকে সরিয়ে নিয়ে রুমের মধ্যে চলে আসলাম। সে সেখানে দাঁড়িয়ে থাকলো। রুমে আসার পরেও কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। কি করব কিছু বুঝতে পারছি না। নিজের মনের সাথে প্রতি মুহূর্তে নিজেই যুদ্ধ করছিলাম। সবকিছু কেমন যেন হয়ে গেছে। আমি প্রতিদিনই যাই ট্রেনিংয়ের জন্য। সেখানে আমাকে খুব গুরুত্বের সাথে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন মোটামুটি বন্দুক চালানো শিখে গেছি, কিন্তু তারা কেন ইচ্ছে করে আমাকে এইসব করছে সেটাই আমি বুঝতে পারলাম না। যেখানে হাজারো ছেলে মেয়ে সিআইডিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করে বসে আছে, সেখানে তারা নিজে থেকে আমাকে এরকম বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, মনের মধ্যে অনেক আনন্দ লাগছে। এই কয়েকদিনে শুভকে একটু হলেও পরিবর্তন করতে পেরেছি। সে এখন আর আগের মতো মাদক সেবন করে না, ড্রিঙ্কস করে বাসায় ফেরে না, তার বাবা মায়ের সাথেও ভালো ব্যবহার করে। তার বাবা মা অনেক খুশি তার এরকম ব্যবহার দেখে। কিন্তু আমি খুশি হতে পারছি না, কারণ সে কি করেছে সেটা আমি জানতে চাই। তার কি হয়েছে, মন খারাপ করে সবসময় বসে থাকে কেন? তার বাবা মা অনেক খুশি, কিন্তু আমি তো খুশি হতে পারছি না, কারণ আমাদের মধ্যে কোনো কিছুই ঠিক হয়নি। এসব চিন্তা ভাবনা করে রুমের মধ্যে চলে গেলাম। রুমের মধ্যে গিয়ে দেখতে পেলাম সে শুয়ে আছে, আমিও তার পাশে শুয়ে পড়লাম। এভাবে আমার দিন চলছিল। সবকিছুর পরে আমি রুহির প্রতি কেমন যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছিলাম। এটা আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম। মেয়েটা আমাকে পাগল করে দিয়েছে। আমি তার প্রতি আকর্ষিত হয়ে পড়েছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। এটা আমি তাকে বোঝাতে পারছিলাম না, কিন্তু আমি নিজের মনের সাথে যুদ্ধ করছিলাম। আমি তাকে ভালোবাসি কিনা সেটা আমি নিজেও জানি না। এর মধ্যেই আমার ওখানে ট্রেনিং শেষ হলো। প্রায় 1 মাস হয়ে গেছে। রাজীব সাহেব আমাকে ডেকে নিয়ে গেলেন। তিনি আমাকে কি একটা কথা বলবেন সেটা আমাকে শুনতে হবে। আরিফ সাহেবও দেখলাম সেখানে বসে আছেন। তখন তিনি আমার দিকে তাকিয়ে বেশ গুরুত্বের সাথে বলে উঠলেন, এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ, এটা আজ থেকে তোমাকে দিলাম। এটা খুব সাবধানে রাখবে। এটা সরকারি লাইসেন্সকৃত বন্দুক। এটা সাধারণত কাউকে দেওয়া যায় না, কিন্তু আমি যেহেতু এটার দায়িত্বে আছি তাই ইচ্ছা করলেই যে কাউকে দিতে পারি। কিন্তু এটা যদি হারিয়ে ফেলো তাহলে আমাকে বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ এটা সরকারি মাল। সরকার আমার কাছ থেকে এটার জন্য হিসাব নেবে, তাই এটা খুব সাবধানে রাখবে। কিন্তু স্যার আমি বন্দুক দিয়ে কি করব? বোকার মতো কথা বলবে না শুভ। তোমাকে আমরা এতদিন থেকে ট্রেনিং দিচ্ছিলাম কি জন্য সেটা আমি তোমাকে এখন বোঝাচ্ছি। আমরা চাইছিলাম তোমার বন্ধুদেরকে ধরার জন্য, এবং তোমার বন্ধুদেরকে ধরতে পারলে আমরা পৌঁছে যাব শিহাবের কাছে। শিহাবকে ধরা এত সহজ না, তাকে একমাত্র চেনে তোমার বন্ধুরা। তাই তোমার বন্ধুদের কাছ থেকে তোমাকে এইসব ইনফরমেশন জোগাড় করতে হবে। তাই এই কাজ তোমাকে দিলাম। তুমি আজকে থেকে আমাদের সহযোগী হিসেবে জয়েন করলে। তোমাকে এই জন্য মাসে টাকাও দেওয়া হবে, কোনো চিন্তা করবেন না। তুমি একজন নতুন সদস্য হিসেবে জয়েন করলে। যদি তুমি এই কাজটা ঠিক মতো করতে পারো তাহলে আমরা তোমাকে অফিসার বানাবো, আর বন্দুকটা তোমার আত্মরক্ষার জন্য। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো। আমি তখন তাকে বললাম, অবশ্যই স্যার, আমি চেষ্টা করবো এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার। এখন তুমি নিজের মধ্যে একটা শক্তি পেয়েছো। আমরা তোমাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা ট্রেনিং দিয়েছে। যদিও তুমি আমাদের মতো এত ভালো ট্রেনিং করতে পারোনি, কেননা আমাদেরকে অনেক দক্ষ অফিসাররা ট্রেনিং দিয়েছে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে তোমাকে ট্রেনিং দিয়েছে। আমি ডিএসপি স্যারের সাথে কথা বলেই তোমাকে আমাদের অফিসার হিসেবে জয়েন করাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ তোমাকে আগে এই কাজটাকে ভালোবাসতে হবে। কারণ এই কাজটা কেউ কাউকে বাধ্য করে করতে পারে না, এটা দেশপ্রেম থেকে করতে হয়। তাই তোমাকে আগে সবকিছু বুঝতে হবে। তুমি আজকে থেকে তোমার কাজ শুরু করো। আজ 1 মাস পূর্ণ হয়েছে। তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে যাও। তুমি কিভাবে ইনফরমেশন নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ভুলে ওখানে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করবে না। আমি নতুন মিশনের জন্য বের হলাম। 1 মাস পূর্ণ হয়েছে। আমি কিভাবে সময় কাটিয়েছি সেটা আমি নিজেও জানি না। এই 1 মাস আজকে মনের ভিতর আলাদা একটা রোমাঞ্চ কাজ করছে। আমি একটা নতুন মিশনের জন্য বের হচ্ছি। নিজের মনের মধ্যে কেমন যেন আলাদা একটা সাহস পাচ্ছিলাম। আমি তখন আমার বন্ধুদেরকে কল করলাম। রাভি আমাকে বললো আমাদের পুরোনো জায়গায় চলে আসার জন্য। আমি ক্লাবে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি তাদের সাথে বসে আছি। আমি আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি আমার কৌশলের সাজানো একটা
বোতল বের করলাম। সেই বোতলে আমি আগে থেকে মদের বদলে কোল্ড ড্রিঙ্কস ভরে নিয়ে গিয়েছিলাম এবং সেটা খেতে শুরু করলাম। তাদের কাছে আমি নিজের পরিবর্তনের কথা স্বীকার করলাম না। এরপর আমি রাফিকে বললাম, দোস্ত জানিস, আমি গিয়েছিলাম মালয়েশিয়া দিয়ে। গিয়েছিলাম ওখানে শুধু মাদকের ব্যবসা আর কিছুই নেই। শুধু তোরাও সেদিন আমাকে ধরিয়ে দিয়ে গিয়েছিলি মাদক ব্যবসায়ী বলে, কিন্তু ওখানে গিয়ে আমাকে কিছুই করেনি। আমি টাকা দিয়ে ছুটে চলে এসেছি। আমার কাছে মনে হচ্ছে আমি যদি টাকা দিয়ে এভাবে ছুটে আসতে পারি আর এই ব্যবসা করতে পারি, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আমাকে আর কোনো চিন্তাই করতে হবে না। তুই সত্যি বলছিস তুই এই ব্যবসা করবি? তুই এই ব্যবসা করলে অনেক ভালো হবে। তোর কাছে অনেক টাকা আছে, তোর বাবাকে বললেই তোকে টাকা দিয়ে দিবে। তুই চাইলে ব্যবসা করতে পারিস, আমরা তোকে হেল্প করব। আমাদের পরিচিত অনেকে আছে যারা মদ সাপ্লাই করে, তাদের কাছ থেকে তোকে কিনে দিব। এরপর আমরা 3 জন মিলে বিক্রি করব। এটা তো খুব ভালো কথা, আমিও এটাই চিন্তা করছিলাম। আমি এটাই তোকে বলতে চেয়েছিলাম যে তোর পরিচিত কেউ থাকলে আমাকে তার সাথে কন্ট্যাক্ট করে দে। আমি তার কাছ থেকে মাদক কিনে নিয়ে আসবো, নগদ টাকা দিব। আমি আমার বাবাকে বুঝিয়ে ফেলেছি। অনেক টাকা আমার বাবার কাছ থেকে ব্ল্যাকমেল করে নিয়ে এসেছি। মৃত্যুর ভয় দেখিয়ে যদি বাবা আমাকে টাকা না দিত তাহলে বলেছি আত্মহত্যা করব। সেজন্য বাবা আমাকে টাকা দিয়েছে এবং আমি সেই টাকা দিয়ে মাদক কিনতে চাই এবং সেটা আমরা 3 বন্ধু মিলে বিক্রি করব। আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তাহলে তো তুই কোনো চিন্তা করবি না, আমি কালকে তোকে নিয়ে যাব। আমার পরিচিত একজন আছে, আমরা মাঝে মাঝে তার কাছ থেকে নিয়ে আসতাম মাদক। তার কাছে গেলে তুই অনেক কম টাকায় সবকিছু পেয়ে যাবি। আমি তখন মনে মনে হাসলাম, কারণ কালকে তারা কত বড় বিপদের মধ্যে পড়বে সেটা তারা নিজেরাও জানে না। তাদেরকে এই বিপদে ফেলার জন্যই আমি এই কাজটা করছি। আমি তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে মাথা লোহার ভঙ্গি করে সেখান থেকে বের হয়ে এসে রাজীব স্যারকে সব কিছু জানিয়ে দিলাম। তিনি এটা শোনার পর অনেক বেশি খুশি হলো। আপনি মা হতে চলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। এই কথা শোনার পর আমি আকাশ থেকে বললাম, আসলে হয়েছে কি, সন্ধ্যার সময় আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম ড্রয়িং রুমে। তখন হঠাৎ করে মাথাটা ঘুরে যায়। এটা দেখে আমার শ্বশুর শাশুড়ি দুজনে অবাক হয়ে যায়। তারা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে এই কথাটা বলল। এটা শোনার পর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। শুভ এখনো আমাকে তার স্ত্রী হিসেবে মানে না। সে কি রিয়েক্ট করবে এটা আমি চিন্তা করছিলাম, কিন্তু আমার অনেক বেশি কষ্ট লাগছিল। এই একটা মুহূর্তে আমি তাকে কাছে পেলাম না, যেখানে সে কোনো কাজ করে না। আমি মাথা ঘুরে পড়ে গেলাম, সে আমার পাশে থাকলো না। কিন্তু আয়নকে এই কথাটা বললে হয়তো সে অনেক বেশি খুশি হবে, এরকম হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি খুশি হয়েছেন। তারা পুরো এলাকায় পরের দিন মিষ্টি বিতরণের প্ল্যান করলেন। তারা রুমে রেখে চলে যাওয়ার পর আমি সুন্দর করে সাজলাম। আজকে আমি আমার মনের কথা শুভকে আবার বলবো। অনেকদিন তো হলো, সে কি আমাকে গ্রহণ করবে এটা আমি চিন্তা করলাম। কিন্তু একটু পর শুভ বাসায় ফিরে আসলো। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তখন রাত 9টা। আমি এগিয়ে গেলাম, গিয়ে তাকে কিছু বলতে যাব, তার আগে সে বলল, রোহি, আমি অনেক ক্লান্ত, আমাকে এখন ডিস্টার্ব করবে না। আমি একটা ঘুমাতে চাই। তুমি কিছু বলার হলে কালকে বলবে, এখন আমি এসব শুনতে চাই না। কথাটা শোনার পর আমার মন খারাপ হয়ে গেল। কোনো কথা বলতে পারলাম না। সে আমাকে এড়িয়ে চলে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমি বারান্দায় গিয়ে কান্না করতে শুরু করলাম। তাকে আমি বলতে পারলাম না এত খুশির একটা সংবাদ। সে আমাকে ইগনোর করলো। তার প্রতি অজানা একটা অভিমান জন্মে গেল। সেই জন্য চুপচাপ তার পাশে এসে শুয়ে পড়লাম। সে সকালে উঠেই চলে গেল। সকালেও কথাটা বলতে পারলাম না। এদিকে আমার শ্বশুর শাশুড়ি খুশি দেখে আমি খুশি হব নাকি কান্না করব এটাই বুঝতে পারছিলাম না। তারা এতটা ব্যস্ত হয়ে পড়বে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এদিকে আমি বাইরে চলে আসলাম। বাইরে আসার পর সজীব আর রাফির সাথে দেখা করলাম। আগে থেকেই আমি স্যারকে জানিয়ে দিয়েছি আমাদেরকে ফলো করার জন্য। তারা আমাকে নিয়ে চলে গেল একটা আস্তানায়। সেখানে যাওয়ার পর একটা লোক আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তুই কি মাদক কিনতে চাচ্ছিস? জি, আমি কিনতে যাচ্ছিলাম। আমাকে সজীব আর রাফি তোর কথা বলেছে। আর চিন্তা করবি না, আমার কাছে এমন একজন লোক আছে যিনি কোটি কোটি টাকার মাদক ব্যবসা করেন। তার কাছ থেকে আমি এনে দিতে পারবো, কিন্তু এর জন্য আমার কমিশন লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যতটুকু বলবেন তত টাকাই দিব, কিন্তু আমাদের যতে লাভ হয় এটা একটু ব্যবস্থা করে দিবেন, যাতে করে আমরাও কিছুটা লাভ করতে পারি, আপনিও কিছুটা লাভ করতে পারলেন। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি যেখান থেকে নিয়ে আসবো ওখানেই কোটি কোটি টাকার ব্যবসা।
এই সামান্য ব্যবসার জন্য তারা দিতে কোনো আপত্তি করবে না। আর তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি এই এলাকার একজন বড় ব্যবসায়ী। তারা তখন আমার সাথে কথা বলতে শুরু করলো। হঠাৎ করে সেখানে রাজীব স্যার এবং তার টিম আক্রমণ করলো। আক্রমণ করে তাদেরকে ধরে ফেললো। রাফি এবং সজীব আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তাদের দিকে তাকিয়েই বললাম, তোরা আমাকে বন্ধু ভাবতিস তাই না? বন্ধু হলে তোরা আমাকে এতটা বিপদের মধ্যে কিভাবে ফেলতে পারলি? সেদিন রাতে তোরা আমাকে কি বলেছিলি সজীব? এরা তোর বোনের ঔষধ তাই না? তোর তো কোনো বোনই নেই, তাহলে তুই কেন আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যেতি এই ব্যবসা করার জন্য, তাই না? আজকে থেকে তোর এই ব্যবসা বন্ধ। আজকে থেকে তুই বুঝতে পারবি তুই কোন জায়গায় এসে পড়েছিস। তারা তখন ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি তখন স্যারের সাথে যেতে শুরু করলাম। তাদেরকে ধরে নিয়ে চলে গেলাম অফিসে। সেখানে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। আমাকে পাশে দাঁড়িয়ে রাখলো দেখার জন্য, কারণ আমি এসব কিছুই জানি না। আমাকে এখন এভাবে শিখতে হবে, কারণ আমি কোনো প্রকার ট্রেনিং নেইনি। সেই জন্য আমাকে এভাবে সব কিছু জানতে হবে। তখন সেখান থেকে জানতে পারলাম শিহাবের ব্যাপারে। তখন রাজীব স্যার আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, শুভ, তোমার কাজ আমাদের অনেক পছন্দ হয়েছে। তুমি একদিনের ভিতরে এরকম করে ফেলবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এখন থেকে নতুন একটা দায়িত্ব দিতে চাই। এই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। তোমাকে আমরা এখন দায়িত্ব দিলাম। তুমি এখন থেকে শিহাবের লোকজনের উপর নজর রাখবে। তারা কি করে, কোথায় যায়, সবকিছু আমি জানতে চাই। তুমি সেই কাজটা করবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে আমি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করব। তুমি একা না, তোমার সাথে আরিফও থাকবে। দুজন মিলে যত তাড়াতাড়ি সম্ভব শিহাবের খোঁজ করো। যত তাড়াতাড়ি সম্ভব শিহাবকে ধরতে হবে। তাকে এইভাবে পালিয়ে বেড়াতে দিলে চলবে না। তাকে ধরে আটক করতে হবে, না হলে সব যুব সমাজ নষ্ট হয়ে যাবে। স্যারের কথা শুনে আমরা দুজন কাজে লেগে পড়লাম। এভাবে দিন যেতে শুরু করলো। কিন্তু রুহির ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো কোনো কথা বলে না। আগে সে অনেক চঞ্চল ছিল, অনেক কথাবার্তা বলতো, কিন্তু এখন আর কোনো কথাই বলে না। চুপচাপ থাকে সব সময়। আর চেহারার মধ্যেও কেমন জানি পরিবর্তন চলে এসেছে। আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমিও কিছু জানি না তার ব্যাপারে। বাবা মার সাথেও তেমন একটা কথা হয় না, কারণ কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। সবসময় কাজের কথায় মাথায় থাকে। আমি কাজটাকে অনেক বেশি এনজয় করছিলাম। নিজের জন্য কিছু একটা করতে পারছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। এভাবে দেখতে দেখতে অনেক দিন কাটছিল। কিন্তু হঠাৎ রুহির শারীরিক কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। এসব দেখে আমার মনের মধ্যে কিছু খটকা লাগলো। এদিকে শিহাবের লোকজন আমাদের ভয়ে এখন হাত পা কাঁপতে শুরু করে। আমরা শিহাবের অনেক লোকজনকে ধরেছি। স্যার আমার উপর অনেক বেশি খুশি আছেন। আমার কাজে অনেক প্রশংসাও করেছেন এমপি স্যার। আমাদের এসপি স্যার হচ্ছেন রাজীব স্যার। আর প্রতিদিন আমি বাসায় ফেরার সময় ক্লান্ত হয়ে ফিরি, সেই জন্য এসে ঘুমিয়ে যাই। প্রতিদিন রোহি আমার জন্য খাবার রেডি করে রাখে, কিন্তু সে কখনোই আমাকে খাবারের কথা বলে না। আমি নিজে থেকেই খাবার খাই। এসব আমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে। প্রতিদিন তাকে দেখি আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে উঠে বারান্দায় গিয়ে কান্না করে। আদৌ সে বারান্দায় চলে গেল। আমি তখন তার পিছনে পিছনে গেলাম। সে আমাকে দেখে কোনো কথা না বলে কান্না করতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, রোহি কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তুমি তো আগে এরকম করতে না। তুমি কেন এরকম করছো? তোমার এরকম ব্যবহারে আমি কষ্ট পাচ্ছি, এটা কি বুঝতে পারছো না? এই কথা শোনার পর আমার কান্নার গতি আরো বেড়ে গেল। সে এতদিন থেকে আমার ব্যাপারে কোনো খবরই নেয়নি। আস্তে আস্তে আমি আমার সন্তানের অস্তিত্ব লক্ষ্য করতে পারছি। এতদিন থেকে হয়তো আমার শারীরিক কোনো পরিবর্তন ঘটেনি, সেজন্য সে লক্ষ্য করেনি। কিন্তু এখন আমার শরীরের মধ্যে পরিবর্তন হতে শুরু করেছে, এই জন্য সে হয়তো আমার প্রতি লক্ষ্য করেছে। আমি তখন তাকে বললাম, কেন এসেছো আমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য? যেদিন আমি সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, সেদিন তোমাকে আমি পাইনি। তোমাকে আমি সংবাদটা জানাতে পারিনি তুমি বাবা হতে চলেছো, সেটাও তুমি শুনতে চাওনি। তোমার কাছে সেটা বিরক্তিকর মনে হয়েছে। কেন এসেছো এখন সেই কথা শোনার জন্য? এই কথা শোনার পরে আমি যেন আকাশ থেকে বললাম, এতদিন থেকে এই কথাটা আমি শুনতে চাইনি। প্রায় 3 মাস আগে সে আমাকে কথাটা বলতে চেয়েছিল, কিন্তু 3 মাসে আমার একটু সময় হয়নি তার এই কথাটা শোনার জন্য। আমার নিজের প্রতি রাগ হচ্ছিল। আমি তখন তার সামনে বসে পড়লাম। এরপর কান্না করে তাকে বললাম, সরি, আমার ভুল করে ফেলেছি রোহি। আমি বুঝতে পারিনি আমি নিজের জীবনকে কতটা পরিবর্তন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই জন্য তোমার কথাটা শুনতে পাইনি। আমি কতটা খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আমাকে বলতে পারতে এই কথাটা। একদিন বলতে পারোনি বলে তুমি আর আমাকে কথাটাই বললে না। এত বড় একটা খুশি সংবাদ তুমি
আমায় দেখে লুকিয়ে রাখলে? শুভর কান্না দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম, কারণ এই মানুষটার কান্না আমি সহ্য করতে পারবো না। এরপর সে আমার সাথে আরো অনেকক্ষণ কথা বলল। আমি অনেক খুশি হলাম। আমি বুঝতে পারছি শুভ আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা শুনতে চাই। সেই জন্য আমি বসেছিলাম, কোনো কথা বলছিলাম না। এরপর দুজন এসে ঘুমিয়ে পড়লাম। কিন্তু শুভ কি কাজ করছে সেটা আমি এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক জিজ্ঞাসা করেছি, সে কোনো কথা বলেনি। এইদিকে আমি পাগল হয়ে যাচ্ছি, কারণ সে প্রতিদিন সকালে বেরিয়ে যায়, আবার সন্ধ্যার পরে বাসায় ফিরে আসে। আসার পর আমার সাথে কথা বলে, আমার খেয়াল রাখে, আমাকে নিয়ে ঘুরতে বের হয়। শুভর মধ্যে বিশাল একটা পরিবর্তন চলে এসেছে। সে নতুন করে দায়িত্ব নিতে শিখেছে। আমার প্রতি তার যে দায়িত্বগুলো সেগুলো সঠিকভাবে পালন করেছে, কিন্তু কখনো বলছে না যে সে আমাকে ভালোবাসে। আমি তার ব্যবহারে সবকিছু দেখে বুঝতে পারি সে আমাকে ভালোবাসে, কিন্তু আমার সামনে সেটা প্রকাশ করে না। এভাবে দিন কাটতে শুরু করলো। শুভর প্রতি আমার ভালোবাসা আরো গভীর হলো। এখন আমার বাবুর অস্তিত্ব আমি বুঝতে পারি। সে আমার পেটের মধ্যে নড়াচড়া করে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। শুভ এটা নিয়ে অনেক এনজয় করে। শুভর হাসি মুখী দেখে আমি অনেক বেশি খুশি ছিলাম। যত দিন যাচ্ছে তত আমার ভয় আরো বাড়ছিল, কারণ আমি ওকে হারাতে চাই না। যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে কি হবে? এভাবে দেখতে দেখতে কেটে গেল আরো 6টা মাস। ডক্টর আমার ডেলিভারি ডেট দিয়েছে, কিন্তু ডেট পার হয়ে গেছে, এখন আমার বেবি হচ্ছে না। আর এটা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল সবাই। একদিকে যেমন রোহিত চিন্তা, অন্যদিকে শিহাবের অনেক কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমি, রাজীব স্যার এবং আরিফ স্যার মিলে প্ল্যান করেছিলাম শিহাবকে কিভাবে আক্রমণ করা যায়। আমরা সিদ্ধান্ত নিলাম শিহাবের আস্তানায় আমরা আক্রমণ করব, আমাদেরকে একটা অপারেশনে নামতে হবে। সেই জন্য আমাদেরকে যত কর্মকর্তা ছিল সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করতে বসলাম। দিন শেষে সিদ্ধান্ত হলো কালকে রাতেই আমরা সবাই মিলে আক্রমণ করব। রাজীব স্যার আমাকে অনেক উৎসাহ দিলেন। আমার জীবনের প্রথম এত বড় একটা মিশন। বাসায় ফিরে গেলাম, যখন রুমে গেলাম রোহি আমার কাছে আসলো। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে মনে মনে কিছু একটা ভয় পেলাম, কারণ কালকে আমার মিশন আমি মারাও যেতে পারি। সেই জন্য আমি আমার মনের গোপন কথাটা রোহিকে বলে দিতে চাই। আমি তখন বললাম, আমি তোমাকে কোনোদিন কথাটা বলতে পারিনি রোহি। এই 1 বছর আমাদের বিয়ের পার হয়ে গেল, তবুও আমি তোমাকে কথাটা বলতেই পারিনি। আমি তোমাকে ভালোবাসি রোহি। শুভর এই কথা শুনে আমি কান্না শুরু করে দিলাম। সে আমাকে ভালোবাসে এই কথাটা বলতে এত সময় লাগলো। কথাটা বলার পর আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার অনেক ভয় হচ্ছিল যদি হারিয়ে যাই তার জীবন থেকে। আমি তাকে এখন আর হারাতে চাই না। বেঁচে থাকার অনেক শখ হচ্ছে, কিন্তু অনেক ভয়ও হচ্ছিল। ঘুমিয়ে গেলাম শুভকে জড়িয়ে ধরে, কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম শুভ আমার পাশে নেই। একটু পর আমার শাশুড়ি আম্মু এসে আমাকে খাইয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু শুভকে সারাদিন আর দেখতে পেলাম না। আমি তখন আমার গ্রুপের সাথে বসেই ছিলাম। কালকে আমাদের মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই জন্য সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেলাম শিহাবের আস্তানা উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর আমরা সবাই মিলে চারদিক থেকে ঘোরাও করে ফেললাম। সন্ধ্যার পর আমি আর আমার শাশুড়ি আম্মু সাথে শ্বশুর আপু বসেছিলাম, গল্প করছিলাম শুভর পরিবর্তনের বিষয়। হঠাৎ করে আমার মাথাটা কেমন জানি ঘুরে উঠল। আমি দাঁড়াতে পারছিলাম না, পেটে ব্যথা শুরু করতেছে, প্রচন্ড ব্যথা। এটা দেখার পর আমার শাশুড়ি তাড়াতাড়ি করে শুভকে কল করতে শুরু করলেন, কিন্তু তার ফোন বন্ধ। আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। আমি হসপিটালে বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পরে আমার অপারেশন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু সে ফোন ধরছে না। আমার ইচ্ছে করছিল না আর ফিরে আসার জন্য, কারণ যেই মানুষটা আমার এত বিপদের সময় আমার পাশে থাকে না, তার কোনো প্রয়োজন নেই আমার জীবনে। তার প্রতি অনেক অভিমান জন্মে গিয়েছিল। ডক্টর আমাকে নিয়ে চলে গেল অপারেশন করার জন্য। তবুও শুভকে একটা বার দেখার জন্য মন ব্যাকুল হয়ে গেল, কিন্তু কই, সে তো বড্ড ব্যস্ত। এদিকে আমরা সম্মুখে যুদ্ধে জড়িয়ে পড়লাম। ভিতরে যে এত লোক থাকবে আমরা বুঝতে পারিনি। তারা আমাদেরকে গুলি করতে শুরু করলো, আমরাও তাদেরকে গুলি করছি। জায়গাটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। এসপি স্যারকে শিহাব নামের এই লোককে আটকে রেখেছে। আমরা বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। সবাই ভয় পাচ্ছি সামনের দিকে এগিয়ে যেতে, কিন্তু আমার কেমন জানি সেদিন সাহস চলে আসলো। নিজের দেশকে বাঁচানোর জন্য যদি আমার জীবন চলে যায়, এরপর আমি সামনের দিকে এগিয়ে যাব। সেই জন্য আমি এগিয়ে গিয়েই ঝাঁপিয়ে পড়লাম শিহাবের উপরে। আমার হাতে অনেকটা জায়গা কেটে গেল। কেউ একজন ছুরি দিয়ে পিছন থেকে আমাকে আঘাত করেছিল, কিন্তু তৎক্ষণাৎ তার উপরে কেউ গুলি করে দিয়েছে। অনেক লোকজন একে অপরের সাথে লড়াই করছে। কে কাকে মারছে সেটা কেউ দেখতেই পাচ্ছে না।
এরপর আমি তাকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলাম। আমি তখন অফিসে ফিরে আসলাম, তখন দেখতে পেলাম আমার ফোনটার ভিতরে কমসে কম 100-এর উপরে কল আছে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে ফোন ব্যাক করলাম। ফোন ব্যাক করতে জানতে পারলাম রোহিণীর অপারেশন চলছে, সেই জন্য তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে রাজীব স্যার জানিয়ে দিলেন কালকে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমাকে যেতে হবে। আমাদের অফিসে নাকি নতুন কোনো একটা লোক আসবে, কিন্তু আমি কোনো কথাই বলতে পারলাম না স্যারকে। আমার অবস্থার কথা জানিয়ে কান্না করে ফোনটা রেখে দিলাম। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম আম্মু বসে আছেন। আমাকে দেখে এগিয়ে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে বলতে ঘৃণা করতেছে। এই বিপদের সময় ফোন ধরছিলি না? কোথায় এমন কাজ করছিলি যে আমাদের ফোনটা তোলার সময় পাসনি? মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। আম্মু, রোহি কোথায়? আমি ভুল করে ফেলেছি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, নাহলে তোমাদের ফোন ধরতাম। আম্মু বলো না, রোহি কি হয়েছে, কেমন আছো? আম্মু তখন আমাকে নিয়ে গেল একটা কেবিনে। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম রোহি শুয়ে আছে, পাশে একটা ফুটফুটে ছেলে। আমি তখন রোহির দিকে এগিয়ে গেলাম। সে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, খবরদার, তুই যদি আমার সামনে আসবি তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার ছেলেকে স্পর্শ করবি না, এটা তোর ছেলেটা। তুই এত বড় একটা বিপদের মুহূর্তে আমাকে ছেড়ে চলে গেছিস। তোকে আমার সামনে বলতে আমার লজ্জা লাগছে। তুই আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু আমি নিজে ক্ষতি করে ফেলবো। রোহি, হ্যাঁ, একটা বার আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। যদি আমাকে তুই ভালোবেসে থাকিস, তুই এখন আমার সামনে থেকে চলে যাবি। তোর মুখটাও আমি দেখতে চাচ্ছি না, তুই এখন আমার সামনে থেকে চলে যা বলছি। আমি তখন কান্না করে চলে আসলাম। আব্বু আম্মুকে দেখলাম স্বাভাবিক আচরণ করছে, তার মানে কি তারাও আমার উপর রাগ করে আছে? পরের দিন আমি চলে গেলাম অফিসে। সেখানে যাওয়ার পর দেখলাম অনেক বড় আয়োজন করা হয়েছে। কি হচ্ছে কিছু বুঝতে পারলাম না, কিন্তু আমার মনে অবস্থা সম্পূর্ণ খারাপ। দেখতে পেলাম ডিএসপি স্যার এসেছেন। উনি আসার পর সবাই ওনাকে বরণ করে নিল। এরপর উনি সকল কাজ শেষ করে একটা ফাইল আমার দিকে এগিয়ে দিয়ে আমার হাতে একটা ব্যাজ দিয়ে বললেন, রাজীব আমাকে অনেক আগেই তোমার কথা বলেছিল, কিন্তু আমি সেদিন তোমাকে কোনো গুরুত্বই দেইনি। আমি বলেছিলাম আগে তোমাকে চেক করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু তুমি পরীক্ষায় পাশ করে গেছো। তাই আজ থেকে তোমাকে আমরা আমাদের সদস্য হিসেবে জয়েন করালাম। বিডিআর অনেক লোকজন ছিলেন। ডিএসপি এবং এসপি স্যার বক্তব্য দিলেন, আমাকে কথা বলার সুযোগ দিলেন। আমিও সেখানে সামান্য কথা বললাম, কিন্তু মনে অবস্থা অনেক খারাপ। তারা দুজনে আমার অনেক প্রশংসা করলেন, কিন্তু এই প্রশংসার কারণে যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি এটা বুঝতেই পারিনি। যেখানে আমার স্ত্রী আমাকে মেনে নিচ্ছে না, আমি আমার স্ত্রীর বিপদে পাশে থাকতে পারলাম না, সেখানে এই প্রশংসাতে কি হবে? এদিকে আমরা তখন হসপিটালে বসে আছি। একটু পর শ্বশুর মশাই আমার দিকে এগিয়ে এসে আমাকে এবং শাশুড়ি আম্মুকে একটা ভিডিও দেখালেন। ভিডিওটা দেখার পর আমার কান্না ধরে রাখতে পারলাম না। ও আমাদেরকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারলাম আমি তার সাথে অন্যায় করে ফেলেছি। সে এত বড় একটা কাজ করতে গিয়েছিল, ফোন ধরবে কিভাবে? আমার নিজের প্রতি রাগ হচ্ছিল। আমি তখন তাড়াতাড়ি করে তার কাছে ফোন করলাম। ফোন করতেই সে ফোনটা পিক করলো। মনে হচ্ছিল যেন আমার ফোনের অপেক্ষায় বসে আছে। আমি একটু অভিমানী সুরে বলে উঠলাম, তুমি আজকে আমাকে দেখার জন্য আসলে না কেন সকালে? কেন? তুমি তো রাতের বেলা বললে আমাকে যে তোমার সামনে যেন না আসি, সেই জন্যই তো তোমার কথাটা রাখার জন্য এরকম বললাম। সত্যি বলছি রুহি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন থেকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভেতরে যদি হসপিটালে না আসো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। কথাটা শোনার পর আমি আর ঠিক থাকতে পারলাম না। যে করে হোক এখন তার সামনে যেতেই হবে, সেই জন্য সেখান থেকে দৌড় দিলাম। আমার দৌড়ানো দেখে রাজীব স্যার আমার সামনে আসলেন, কিন্তু আমি তাকে কথাটা বলেই দৌড় দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। পুরুষ মানুষের সবচেয়ে দুর্বল জায়গা এটা, তাই এই জায়গায় আঘাত লাগলে তো আর থেমে থাকা যায় না। সেই জন্য তাড়াতাড়ি চলে গেলাম হসপিটালে। হসপিটালে যাওয়ার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমার অবস্থা জানতে চাইছে। সবার সাথে কথা বললাম, বাবাকে দেখলাম খুশিতে কান্না করে দিয়েছে। বাবা তখন আমাকে জড়িয়ে ধরলো। বাবা হয়তো এটা স্বপ্নে চিন্তা করতে পারেনি আমি এত বড় একটা পজিশনে চলে যাব, যেখানে তারা আমার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করছিল। সেখানে আমি এত বড় একটা কাজ করে ফেলেছি। আমি তখন রুহির ক্যাবিনে গেলাম। রুহি আমাকে দেখে চুপচাপ বসে আছে। আমি তখন তার কাছে গিয়েই বললাম, সরি বউ। আমি তখন হাসি মুখে আমার জামাইকে জড়িয়ে ধরলাম। নিজের দেশের জন্য এত বড় একটা কাজ করতে পেরেছে, এটাই আমার থেকে অনেক বেশি কিছু ছিল। আমি তখন তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম,
আমার ছেলে যখন জানতে পারবে তার জন্মের দিন তার বাবা এত বড় একটা কাজ করেছে, সেদিন সে কতটা খুশি হবে বুঝতে পারছো? এই সময়টায় তুমি হয়তো আমার পাশে থাকতে পারোনি। আমার রাগ হয়েছিল প্রচুর, কিন্তু এটা দেখার পর আমার ভাষা হারিয়ে ফেলেছে। আমার ছেলে বড় হয়ে গর্ব করতে পারবে এটা নিয়ে। রুহি, তুমি আমার জীবনে এসেই এভাবে আমাকে পরিবর্তন করে দিবে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। তুমি সত্যি আমার স্বপ্নের মতো। এভাবেই আমি তোমার কাছে তোমার স্বপ্ন হয়ে সারা জীবন থাকবো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সত্যি, একজন নারী চাইলে একজন পুরুষকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। নারীর ভালোবাসা পুরুষকে যে কোনো পথে নিয়ে যেতে পারে। আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে এভাবেই আমরা সারা জীবন কাটাতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।